Hi, dear student, and welcome to WBPSC GS 101 YouTube channel. আমি রাহুল চক্রবর্তী তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের সাবজেক্ট, এবং যে বইয়ের তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। তোমরা প্রত্যেকেই জানো, প্রথম দিন থেকে যারা তোমরা এই চ্যানেল ফলো করছো, আমার ভিডিও ফলো করছো, তারা প্রত্যেকেই জানো যে আমি ইতিমধ্যে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের 4টে চ্যাপ্টার আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, ফিচার্স অফ কনস্টিটিউশন, প্রিয়াম্বল। তো আজকে আমি 5th চ্যাপ্টার আমি আলোচনা শুরু করছি। 5th চ্যাপ্টারের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, পার্ট 1, আর্টিকেল 1 to 4। আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেট যেটা আমাদের সংবিধানে বলা হয়েছে আর্টিকেল 1-এ। তো ইউনিয়ন অফ স্টেটের অর্থ কী, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 1 নিয়ে। আর তার পাশাপাশি তোমাদেরকে এটাও বলবো যে যেরকম তোমরা ইউটিউব ফলো করছো WBPSC GS 101, একই সাথে তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে লার্নিং অ্যাপে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি, স্পেশাল ক্লাস, সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসগুলোও তোমরা ফলো করবে। এবং ইতিমধ্যে আনএকাডেমিতে বিভিন্ন কোর্সের ওপর, বিভিন্ন এক্সামের ওপর কোর্স লঞ্চ করা হয়েছে। WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBPSI, প্রত্যেকটা এক্সামের ওপর। তো ইতিমধ্যেই 18ই নভেম্বর, ঠিক আছে, একটা নতুন কোর্স শুরু হতে চলেছে WBPSC এক্সামের ওপর, প্রিলিমসকে ফোকাস করে। যে কোর্সে WBPSCর যে পরীক্ষাগুলো হয়ে থাকে, WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, সেই সমস্ত পরীক্ষার প্রিলিমস প্রিপারেশনের ওপর এটি কোর্স শুরু হতে চলেছে 18ই নভেম্বর। যেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আপকামিং কোর্স, ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি, WBCS ফাউন্ডেশন কোর্স। এটা WBPSCর যে কোনো প্রিলিমস পরীক্ষার ক্ষেত্রে এই কোর্সটা ভেরি হেল্পফুল হবে। তো এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সাবস্ক্রিপশনস নিতে হবে। তোমরা সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে জয়েন করতে পারো এবং তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারো। আনএকাডেমি থেকে তোমাদেরকে সব রকম অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা হয়ে থাকবে। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, এই ক্লাসে, সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, ঠিক আছে। তো আমি তোমাদের সাথে আলোচনা শুরু করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের 5th চ্যাপ্টার, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। তো আর্টিকেল 1 দেখতেই পাচ্ছ তোমরা, আর্টিকেল 1 যেখানে বলা হচ্ছে কি, যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ আ ইউনিয়ন অফ স্টেট। তাহলে আর্টিকেল 1-এ আমাদের দেশের যে পরিচয়টা দেওয়া হচ্ছে, যে পলিটিক্যাল আইডেন্টিটি, সেটা কি বলা হচ্ছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ আ ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন অফ স্টেট। তাহলে আমাদের দেশের যে পরিচয়, যেটা আমরা জানতে পাচ্ছি সংবিধান থেকে, বলা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। ফেডারেশন অফ স্টেট বা ফেডারেশন, এই শব্দের কিন্তু কোনো উল্লেখ আমাদের সংবিধানে কিন্তু হয়নি। সংবিধানে কোথাও বলা হয়নি যে ইন্ডিয়া ইজ আ ফেডারেশন। সংবিধানে যেটা বলা হচ্ছে, ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেট। বাংলায় যদি বলি, রাজ্য সমূহের একটা সংঘ। তাহলে ফেডারেশন আমাদের সংবিধানে কিন্তু অ্যাডপ্ট করা হয়নি। সংবিধানে বলা হয়নি যে ইন্ডিয়া ইজ আ ফেডারেশন। সংবিধানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেট, রাজ্য সমূহের একটা সংঘ। These provisions deals with two things: name of the country and the type of polity. তাহলে যে আর্টিকেল 1 বা ইউনিয়ন অফ স্টেট, যেটা দুটো বিষয় আমাদের বুঝতে সাহায্য করছে। একটা হচ্ছে আমাদের দেশের পরিচয় এবং আমাদের দেশের যে রাজনৈতিক যে ব্যবস্থা। তাহলে আমাদের দেশের যদি পরিচয় যদি আমরা বলি, তাহলে সেটা ইউনিয়ন অফ স্টেট বলাই হচ্ছে সংবিধান থেকে।
আর সেকেন্ড যেটা বিষয় আমাদের বুঝতে সাহায্য করছে ইউনিয়ন অফ স্টেট, সেটা হচ্ছে কি বলো, আমাদের দেশের যে রাজনৈতিক ব্যবস্থা, টাইপ অফ পলিটি, মানে কোন ধরনের শাসন ব্যবস্থাতে, কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থাতে আমরা রয়েছি। তো ডিটেলস আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো সেকেন্ড যে ইনফরমেশনসটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেকেন্ড প্যারাতে, সেটা দেখো কি বলছে। দ্য কান্ট্রি ইজ ডেসক্রাইব অ্যাজ ইউনিয়ন অলদো ইটস কনস্টিটিউশন ইজ ফেডারেল ইন স্ট্রাকচার। তো বলে রাখি যে এই যে ইউনিয়ন অফ স্টেট অ্যাডপ্ট হবে না ফেডারেশন অ্যাডপ্ট হবে, এটা নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে হিউজ ডিবেট হয়েছিল। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার্স, যারা আমাদের সংবিধান রচয়িতা ছিলেন, তাদের মধ্যে হিউজ ডিবেট হয়েছিল যে কোন শব্দটা বা কোন পরিচয়টা আমরা অ্যাডপ্ট করব আমাদের সংবিধানে ভারতবর্ষের জন্য, ইউনিয়ন অফ স্টেট না ফেডারেশন। ইউনিয়ন অফ স্টেটের পক্ষে ছিল মানুষজন, ফেডারেশনের পক্ষেও ছিল মানুষজন, কিন্তু আলটিমেটলি উই অ্যাডপ্ট ইউনিয়ন অফ স্টেট। আর তার কারণ কি, তার যুক্তি কি? তো দেখো এখানে আমরা একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি যে সংবিধানে বলা হচ্ছে যে ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন, বাট আমাদের যদি স্ট্রাকচারটা যদি দেখি, আমাদের দেশের রাজনৈতিক যে ব্যবস্থাটা, প্রশাসনিক ব্যবস্থাটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু সেটা ফেডারেল। কেন ফেডারেল? কারণ ফেডারেল মানে হচ্ছে সোজা কথা ডুয়াল পলিটি। মানে ডুয়াল পলিটি মানে যেখানে কি থাকবে, দুটো আলাদা আলাদা সরকার থাকবে, একটা দেশের জন্য আর একটা হচ্ছে রাজ্যের জন্য। তাহলে দেখো আজকে আমাদের দেশের যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের জন্য কি রয়েছে, একটা সরকার রয়েছে, এবং প্রত্যেকটা রাজ্যের জন্য কিন্তু কি রয়েছে, আলাদা আলাদা করে সরকার রয়েছে। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকেই আমরা কি বলছি, ফেডারেল, ডুয়াল পলিটি। তাহলে দেখো আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে সংবিধানে কোথাও কিন্তু বলা হয়নি, বা সংবিধানে কোথাও এই শব্দ কি করা হয়নি, অ্যাডপ্ট করা হয়নি যে ইন্ডিয়া ইজ আ ফেডারেশনস। সংবিধানে বলা হচ্ছে ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন, ইউনিয়ন অফ স্টেট, রাজ্য সমূহের একটা সংঘ। কিন্তু যদি আমাদের রাজনৈতিক ব্যবস্থাটা যদি আমরা দেখি, আমাদের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা একটা ফেডারেল স্ট্রাকচার কিন্তু ফলো করছি, যেখানে কি রয়েছে, ডুয়াল পলিটি, দেশের জন্য একটা সরকার এবং প্রত্যেকটা রাজ্যের জন্য একটা সরকার। ঠিক আছে, ক্লিয়ার? অ্যাকর্ডিং টু B.R. আম্বেদকর, B.R. আম্বেদকরের যে যুক্তি ছিল ইউনিয়ন অফ স্টেটের পক্ষে, যেটা খুব দরকার আমাদের এই বিষয়টা বোঝার জন্য যে ইউনিয়ন অফ স্টেটের অর্থটা কি, কেন আমরা ফেডারেশনের জায়গায় আমরা ইউনিয়ন অফ স্টেট অ্যাডপ্ট করলাম, তার কারণটা কি। তো B.R. আম্বেদকরের যে বক্তব্যটা ইউনিয়ন অফ স্টেটের পক্ষে, সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে এই যে ইউনিয়ন অফ স্টেট, এই অর্থটা বোঝার জন্য। তো B.R. আম্বেদকর কি বলছেন, তো সেটা আমরা একটুখানি দেখে নিই। তো দেখো বলছেন, অ্যাকর্ডিং টু B.R. আম্বেদকর, দ্য ফ্রেজ ইউনিয়ন অফ স্টেট হ্যাজ বিন প্রেফার্ড টু ফেডারেশনস অফ স্টেট ফর টু রিজন। আমরা যে ইউনিয়ন অফ স্টেট অ্যাডপ্ট করছি ইনস্টিড অফ ফেডারেশন, হোয়াই? তার দুটো কারণ আছে। কেন আমরা ফেডারেশন অ্যাডপ্ট না করে কেন আমরা ইউনিয়ন অফ স্টেট অ্যাডপ্ট করলাম, তার কারণ আছে। তার যুক্তি কি? তার যুক্তি দেখো বলছে, ফার্স্ট, যে ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট আ রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট অ্যামং দ্য স্টেট লাইক দ্য আমেরিকান ফেডারেশন। এই যে ইউনিয়ন মানে ইন্ডিয়া, এটা কিন্তু কোনো এগ্রিমেন্টের রেজাল্ট নয়, যে ভারতবর্ষের রাজ্যগুলো নিজেদের মধ্যে চুক্তি করে এই ফেডারেশন, এই ইউনিয়ন ফর্ম করেছে, তা নয়। লাইক আমেরিকা, আমরা প্রত্যেকে জানি আমেরিকা যখন ফর্মড হয় তখন 13টা স্টেট নিজেদের মধ্যে কি করেছিল, 13টা ইন্ডিপেন্ডেন্ট স্টেট নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করে আমেরিকান ফেডারেশন কি করেছে বলো, ফর্ম করেছে। এখন সেখানে 50টা রাজ্য আছে। তাহলে আমেরিকান ফেডারেশন আমরা কি বলছি, যে একটা চুক্তির ফল। কিন্তু তোমরা কেউ বলতে পারবে যে এই যে আমাদের দেশ, এই যে ইউনিয়ন, এই যে ইন্ডিয়া, এটা ফর্মড হয়েছে কোনো এগ্রিমেন্টের পরিপ্রেক্ষিতে? ভারতবর্ষের রাজ্যগুলো নিজেদের মধ্যে চুক্তি করে, নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করে এই ইউনিয়ন ফর্ম করেছে? নো। ওকে। আর সেকেন্ড থিং, দ্য স্টেট হ্যাভ নো রাইট টু সিসিড ফ্রম দ্য ফেডারেশন। ভারতবর্ষের রাজ্যগুলোর ক্ষমতা নেই যে এই ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার। ভারতবর্ষের কোনো রাজ্যের ক্ষমতা নেই যে এই ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার, এই স্কিম থেকে বেরিয়ে যাওয়ার। কি করে ক্ষমতা থাকবে? এরকম তো নয় যে রাজ্যগুলো এগ্রিমেন্ট করে এই ইউনিয়নের সাথে যুক্ত হয়েছে। যদি আজকে আমাদের ইউনিয়ন, আমাদের আজকে ইন্ডিয়ান ফেডারেশন যদি আজকে এগ্রিমেন্টের যদি রেজাল্ট হতো, তাহলে স্বাভাবিকভাবেই একটা রাজ্য কি বলো
এই এগ্রিমেন্ট থেকে বেরিয়ে যেতেই পারতো। তাহলে তো আজকে আমাদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নটা তো কোনো রেজাল্ট, কোনো এগ্রিমেন্টের রেজাল্ট নয় যে ভারতবর্ষের রাজ্যগুলো এগ্রিমেন্ট করে এই ইউনিয়ন ফর্ম করেছে আর রাজ্যগুলো নিজের খেয়াল খুশি মতো বেরিয়ে যেতে পারে। নো। তাহলে ইউনিয়ন অফ স্টেট আমরা কেন অ্যাডপ্ট করছি, তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই যে ইন্ডিয়া ইজ নট আ রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট। রাজ্যগুলো মধ্যে কোনো চুক্তি হয়ে এই ইউনিয়ন ফর্ম হয়নি, যেরকম আমেরিকান ফেডারেশন ফর্ম হয়েছে। তার জন্য দেখো বলছে দ্য ফেডারেশন ইজ অ্যান ইউনিয়ন বিকজ ইট ইজ ইনডেস্ট্রাক্টিবল। দ্য ফেডারেশন ইজ অ্যান ইউনিয়ন বিকজ ইট ইজ অ্যান ইনডেস্ট্রাক্টিবল। মানে কি, এই যে ইউনিয়ন, এই ইউনিয়নটা কখনো ভাঙবে না, কখনো ভাঙবে না। কেন ভাঙবে? কারণ এটা তো কোনো রেজাল্টের এগ্রিমেন্ট নয় এই ইউনিয়নটা, যার ফলে রাজ্য ক্ষমতা নেই, অধিকার নেই যে এই ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার। তাহলে এই যে ইউনিয়ন, এই যে আমরা বলছি ইন্ডিয়ান ইউনিয়ন, তাহলে এই ইউনিয়ন আমরা কি বলছি? ইনডেস্ট্রাক্টিবল। আর কি বলছে দেখো, দ্য কান্ট্রি ইজ অ্যান ইন্ট্রিগাল হোল and divided into different state only for the convenience of administrations. তাহলে বলছি the country is an integral whole. আমরা অখণ্ড, আমাদের দেশটা অখণ্ড, ইউনাইটেড, we are all united, কিন্তু divided into different state only for convenience of administrations. কেন রাজ্য সরকারের অস্তিত্ব রয়েছে? কেন ডুয়াল পলিটি? কেন আঞ্চলিক সরকার? তার ব্যাখ্যা হচ্ছে এটাই, যেহেতু আমাদের যে কালচারটা সেটা হচ্ছে কি বলো, ডাইভার্স, কম্পোজিট কালচার। আজকে ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চলের স্বার্থ এক নয়। তাহলে স্বাভাবিকভাবেই আজকে প্রত্যেকটা অঞ্চলের স্বার্থ যাতে পূরণ হয়, সেটাকে যাতে টেক কেয়ার করা যায়, তার জন্য কি করা হয়েছে বলো? রাজ্য সরকারের কি রয়েছে বলো? প্রভিশনস রয়েছে। তাহলে আমরা এই যে ফেডারেশন, ডুয়াল পলিটি, রাজ্য সরকার, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এটাই যে রাজ্য সরকারগুলো, স্টেট গভর্নমেন্টগুলো যাতে লোকাল ইন্টারেস্টের উপর যাতে কি করে বলো, যাতে সিদ্ধান্ত নেয় এবং লোকাল যে প্রবলেমগুলো সেগুলোকে যারা কি করতে পারে বলো, টেক কেয়ার করতে পারে। আর এই ইউনিয়নের রোলটা কোথায়? ইউনিয়নের রোলটা হচ্ছে এই কম্পোজিট কালচার, এই ডাইভার্স কালচারের মধ্যে কি বলো, ইউনিটি এবং ইন্টিগ্রিটিটাকে কি করা বলো, মেনটেন করা। তাহলে আমরা অখণ্ড, আমরা অখণ্ড। দ্য কান্ট্রি ইজ অ্যান ইন্ট্রিগাল হোল, আমরা অখণ্ড। কিন্তু এখানে রাজ্য সরকারের অস্তিত্ব রয়েছে বা স্টেটের অস্তিত্ব রয়েছে, তার কারণটা হচ্ছে এটাই যে কনভেনিয়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন। এই কনভেনিয়েন্স অফ মানে প্রশাসনিক সুবিধার্থে আমরা কি করেছি, রাজ্য সরকার আমরা নিয়ে এসেছি। আর সেই প্রশাসনিক সুবিধাটা কি? যাতে আঞ্চলিক স্বার্থ যাতে কি হয় বলো, যাতে পূরণ হয়, ফুলফিল হয়, টেক কেয়ার হয়। ওকে, আচ্ছা, এবার একটু ডিটেলস আমরা আর্টিকেল 1টা দেখে নিই, যেটা আমরা আর্টিকেল 1-এ প্রথম আমরা আলোচনা করলাম ইউনিয়ন অফ স্টেট। এবার আমরা আর্টিকেল 1-এ দেখব যেটা, দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ক্যান বি ক্লাসিফাইড ইনটু, মানে ভারতের যে ভূখণ্ড। কারণ আমি প্রথমেই বলেছিলাম আমরা আলোচনা করছি পার্ট 1-এ কি বলছি, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তাহলে এই ইউনিয়নের টেরিটরি মানে ভারতের যে ভূখণ্ড, সেটাও আমাদের জানতে হবে যে ভারত ভূখণ্ড কাদেরকে নিয়ে গঠিত হচ্ছে, এই ভূখণ্ডের কম্পোজিশনটা কি। তো দেখো, অ্যাকর্ডিং টু আর্টিকেল 1, দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 ক্যাটাগরিজ। এই 3টে ক্যাটাগরি কি? টেরিটরি অফ স্টেট, ইউনিয়ন টেরিটরিজ, টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট এনি টাইম। তাহলে ভারত ভূখণ্ডের যে বলতে পারো কম্পোজিশন, সেই কম্পোজিশনটা কি বলছে? রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারত যদি কোনো ভূখণ্ড যদি কি করে থাকে, অ্যাকোয়ার করে থাকে, তো সেটাকেও কনসিডার করা হবে ভারতের কি বলো, ভূখণ্ড হিসাবে। তাহলে কম্পোজিশন অফ ইন্ডিয়া যদি আমরা বলি, কম্পোজিশন অফ ইন্ডিয়ান টেরিটরি, তাহলে আমরা বলবো স্টেট,
ইউনিয়ন টেরিটরি অ্যান্ড অ্যাকওয়ার্ড টেরিটরি। অ্যাকওয়ার্ড টেরিটরি মানে ভারত যদি কোনো ভূখণ্ড দখল করে থাকে তো সেটাকেও আমরা কনসিডার করব ইন্ডিয়ান টেরিটরি হিসাবে। ওকে, আচ্ছা এবার দেখে নিই আমরা এখানে কি বলছে। দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ইজ ওয়াইডার এক্সপ্রেশন দ্যান ইউনিয়ন অফ স্টেট বিকজ দ্য ল্যাটার মানে ইউনিয়ন অফ ইন্ডিয়া, দ্য ল্যাটার ইনক্লুড অনলি স্টেট while the former মানে territory of India include not only the state but also union territories and territories that may be acquired by the government of India at any future time। তাহলে এই যে আমরা বলছি ইউনিয়ন অফ স্টেট, তাহলে এই যে ইউনিয়ন অফ স্টেট আমরা বলছি, তাহলে ইউনিয়ন অফ স্টেট মানে এখানে কিন্তু আমরা শুধুমাত্র কনসিডার করছি কি বলো স্টেটকে, কিন্তু যখন আমরা বলছি টেরিটরি অফ ইন্ডিয়া, এই টেরিটরি অফ ইন্ডিয়া বলতে আমরা কিন্তু কনসিডার করছি স্টেট, ইউনিয়ন টেরিটরি অ্যান্ড অ্যাকোয়ার্ড টেরিটরি। কারণ টেরিটরি মানে কি ভূখণ্ড, তাহলে ভারত ভূখণ্ডের যদি আমরা বলি কম্পোজিশন, সেই কম্পোজিশনের মধ্যে কিন্তু আমরা কনসিডার করছি স্টেটকে, আমরা কনসিডার করছি ইউনিয়ন টেরিটরিকে এবং আমরা কনসিডার করছি অ্যাকোয়ার্ড টেরিটরি। কিন্তু যখন আমরা বলছি ইউনিয়ন অফ স্টেট, এই ইউনিয়ন অফ স্টেট, এই স্টেটের যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে কিন্তু আমরা শুধুমাত্র কনসিডার করব ভারতের কি বলো 28টা রাজ্যকে, আর যেখানে সম্পর্কটা হচ্ছে কার সাথে কার বলো ইউনিয়নের সাথে কি বলো স্টেটে। দেখো এটাই বলছে দ্য স্টেটস আর দ্য মেম্বার্স অফ দ্য ফেডারেল সিস্টেম অ্যান্ড শেয়ার আ ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার উইথ দ্য সেন্টার। তাহলে এই যে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা ইউনিয়ন অ্যাডপ্ট করেছি কিন্তু আমাদের স্ট্রাকচারটা কি ফেডারেল, মানে কি যেখানে ডুয়াল পলিটি, ইউনিয়ন কেন্দ্র এবং হচ্ছে কি বলো রাজ্য। তাহলে যখন ডুয়াল পলিটি কেন্দ্র রাজ্য রয়েছে, তাহলে কেন্দ্র রাজ্যের মধ্যে কি হবে বলো পাওয়ার ডিভিশন, এটাই তো ফেডারেল স্কিম। ফেডারেল স্কিম মানে কি যেখানে কি থাকবে পাওয়ার ডিভিশন। তাহলে আমাদের ভারতবর্ষে দেখো সংবিধানে কি করা আছে ক্ষমতা ভাগ করা আছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। তাহলে আমাদের ভারতবর্ষে ক্ষমতা ভাগের মানে আমাদের ভারতের সংবিধানে ক্ষমতা ভাগের প্রভিশনস কেন আছে? যেহেতু ডুয়াল পলিটি, যেহেতু দুটো সরকারের অস্তিত্ব আছে তার জন্যই দুটো সরকারের মধ্যে কি করা হয়েছে ক্ষমতা ভাগ করা হয়েছে। আজকে দেশে যদি একটা সরকারই থাকতো শুধুমাত্র কেন্দ্র, তাহলে কি আমাদের সংবিধানে ক্ষমতা ভাগের কোনো প্রভিশনস থাকতো? থাকতো না। তাহলে এই যে আমরা বলছি ইউনিয়ন অফ স্টেট, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলো যে দুটো সরকার, দেশে দুটো সরকারের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে দেশের জন্য সরকার কেন্দ্র এবং প্রত্যেকটা রাজ্যের জন্য রাজ্য সরকার। তাহলে এর জন্য আমরা কি বলছি ফেডারেল। আর এই কারণে কি হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ হয়েছে। ক্লিয়ার? কিন্তু যখন আমরা বলছি টেরিটরি অফ ইন্ডিয়া মানে ভারত ভূখণ্ড, তাহলে ভারত ভূখণ্ড বলতে আমরা কিন্তু কনসিডার করছি কি বলো স্টেট, ইউনিয়ন টেরিটরি অ্যান্ড অ্যাকোয়ার্ড টেরিটরি। ঠিক আছে? তাহলে দেখো আজকে কিন্তু আমরা যদি দেখি আর্টিকেল 1 থেকে যেরকম আমরা জানতে পারছি আমাদের পলিটিটা কি, তাহলে আমাদের পলিটি কি? আমাদের পলিটি হচ্ছে সোজা কথায় যদি আমরা বলি ফেডারেল স্ট্রাকচার। হ্যাঁ, আবারও বলছি ফেডারেল শব্দের কোনো উল্লেখ আমাদের সংবিধানে কিন্তু নেই, ইউনিয়ন অফ স্টেট। কিন্তু যদি আমরা বলি আমাদের পলিটিটা কি, যেহেতু এখানে দেখো আমাদের সংবিধানে কি রয়েছে পাওয়ার ডিভিশনের প্রভিশনস রয়েছে, ক্ষমতা ভাগের যেহেতু নিয়ম কানুন আছে, তার জন্য আমরা বলছি কি আমাদের পলিটিটা ফেডারেল। তাহলে আমরা যখন বলছি আমাদের পলিটিটা ফেডারেল, তাহলে ফেডারেল মানে কি দুটো সরকার, ইউনিয়ন একটা কেন্দ্র এবং রাজ্য। তাহলে এই যে ইউনিয়ন অফ স্টেট, তাহলে এখানে এই যে স্টেট, এই স্টেটের এক্সপ্রেশনে কিন্তু আমরা শুধুমাত্র কনসিডার করছি কি 28টা স্টেট। তাহলে ইউনিয়ন অফ স্টেট, এই যে স্টেটের এক্সপ্রেশন, এই স্টেটের এক্সপ্রেশনে কিন্তু ইউনিয়ন টেরিটরি আসবে না, এই স্টেটের এক্সপ্রেশনে কিন্তু অ্যাকোয়ার্ড টেরিটরি আসবে না। এবং তার জন্য দেখো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ হচ্ছে, আমরা কিন্তু কখনোই বলতে পারি না কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ক্ষমতা ভাগ হয়েছে। কেন? তার কারণটা দেখো এখানে বলে দেওয়া হচ্ছে দ্য ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড অ্যাকোয়ার্ড টেরিটরিজ অন দ্য আদার হ্যান্ড আর ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রার্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং অধিকৃত অঞ্চল যেগুলো কেন্দ্রশাসিত মানে কেন্দ্র কি করে বলো ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রার করে। তার জন্য কখনো আমরা বলতে পারি না যে কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ক্ষমতা ভাগ হয়েছে সংবিধান থেকে।
কখনো আমরা এটা বলতে পারি না যে কেন্দ্র এবং অধিকৃত অঞ্চলের মধ্যে ক্ষমতা ভাগ হয়েছে, না, ভারতের সংবিধানে ক্ষমতা যেটা ভাগ হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। তাই এখানে ইউনিয়ন অফ স্টেট, এই স্টেটের যে এক্সপ্রেশন সেখানে কিন্তু আমরা কনসিডার করবো 28 স্টেট। কিন্তু যখন আমরা বলছি টেরিটরি অফ ইন্ডিয়া, তাহলে এই টেরিটরি এখানে আমরা কিন্তু কনসিডার করছি স্টেট, এখানে কনসিডার করছি ইউনিয়ন টেরিটরি, এখানে কনসিডার করছি অ্যাকোয়ার্ড টেরিটরি। ঠিক আছে, তাহলে মনে রেখো ভারতের সংবিধানে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ হয়েছে, আর কেন্দ্রশাসিত অঞ্চল এবং অধিকৃত অঞ্চল ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রার্ড বাই দ্য সেন্ট্রাল। ওকে, আচ্ছা, এবার দেখো নেক্সট চলে আসি। বিং আ সভারেন স্টেট, ইন্ডিয়া ক্যান অ্যাকোয়ার ফরেন টেরিটরিজ অ্যাকর্ডিং টু দ্য মোড অফ রেকগনাইজড বাই ইন্টারন্যাশনাল ল। ঠিক আছে, এটা আমরা তোমার মনে হয় ওই প্রিয়াম্বলের ক্লাসেই আমরা এটা পড়েছিলাম, যখন আমরা সভারেন নিয়ে আলোচনা করেছিলাম সেখানে দেখবে এই তথ্যটা দেওয়া ছিল যে এই যে ইন্ডিয়াকে আমরা সভারেন বলছি তার কারণ যে ইন্ডিয়া হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, এবং ইন্ডিয়া একটা সভারেন স্টেট হিসাবে ইন্ডিয়া কি করতে পারে, ফরেন টেরিটরি যেরকম অ্যাকোয়ার করতে পারে সেরকম ইন্ডিয়া তার টেরিটরি কি করতে পারে, কোনো ফরেন স্টেটকে দিতেও পারে। তাহলে ইন্ডিয়া কিন্তু দেখো এখানে বলা হচ্ছে ইন্ডিয়া ক্যান অ্যাকোয়ার ফরেন টেরিটরি অ্যাকর্ডিং টু দ্য মোডস অফ রেকগনাইজ বাই ইন্টারন্যাশনাল ল। আন্তর্জাতিক যে নিয়ম কানুন যা রয়েছে সেই অনুযায়ী আমরা ভারতবর্ষ একটা সভারেন স্টেট, আমরা কি করতে পারি, ফরেন টেরিটরি অ্যাকোয়ার করতেই পারি। যার এক্সাম্পল যদি আমরা বলি, এক্সাম্পল দাদরা নগর হাভেলি, গোয়া, দমন দিউ, পুডুচেরি, সিকিম, যেগুলো কিন্তু আমরা অ্যাকোয়ার করেছিলাম আমাদের সংবিধান কার্যকর হওয়ার পর। ঠিক আছে, তাহলে সেভারেল ফরেন টেরিটরিজ ওয়ার অ্যাকোয়ার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গোয়া, দমন দিউ, দাদরা নগর হাভেলি, সিকিম, লাস্ট এডিশন যদি আমরা বলি সিকিম 1975। ওকে, আচ্ছা, আর টোটাল ডিটেলস দেখো, দ্য নেম অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ and their territorial extension are mentioned in the first schedule, Indian Constitution first schedule, যেখান থেকে আমরা ভারতবর্ষের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের কি বলো পরিচয় পেয়ে থাকি, তাদের নাম, তাদের সীমানা কি, এই ডিটেলসটা আমরা পেয়ে থাকি কোথা থেকে, ফার্স্ট শিডিউল। এবং এই মুহূর্তে কি রয়েছে, 28টা স্টেট এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, 28টা স্টেট এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, অ্যাকোয়ার্ড টেরিটরি এই মুহূর্তে ভারতের অধিকারে কিছু নেই, মানে ফরেন টেরিটরি, ঠিক আছে, ভারতের অধিকারে কিছু নেই। ঠিক আছে, তো এখন এই মুহূর্তে যদি আমরা বলি যে ইন্ডিয়ান টেরিটরির যে কম্পোজিশন অ্যাকর্ডিং টু আর্টিকেল 1, 28 স্টেট অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ। ঠিক আছে, অনেকেই বলতে পারো স্যার অ্যাকচুয়ালি তো 9টা হওয়া উচিত, কারণ 7টা তো আগে থেকেই ছিল, তারপরে তো 2টো হয়েছে, তাই না? 2টো মানে হচ্ছে জে অ্যান্ড কে অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার লাদাখ। তো বলে রাখি যে 7টা কেন্দ্রশাসিত অঞ্চল যদি আমি নাম বলি এক এক করে, দিল্লি, ঠিক আছে, তারপরে হচ্ছে পুডুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান অ্যান্ড নিকোবর, দাদরা অ্যান্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, চণ্ডীগড়। তাই তো, তাহলে কটা হচ্ছে 1 2 3 4 5 6 7, আর এই দুটো হলো জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ। কিন্তু বলে রাখি এই যে দাদরা অ্যান্ড নগর হাভেলি এবং দমন দিউ, এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু কি হয়ে গেছে, মার্জ হয়ে কিন্তু এটা কি হয়ে গেছে, একটাই হয়ে গেছে। যেরকম জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট ভেঙে আমরা দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করলাম, সেরকম এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলকে আমরা কি করে দিয়েছি বলো, আমরা এক করে দিয়েছি, মার্জ করে দিয়েছি, এবং সেটা হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে এখন কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টা। ঠিক আছে, দাদরা নগর হাভেলি দমন দিউ এটা মার্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল এবং এখন একটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট। ওকে, তাই 8টা কেন্দ্রশাসিত অঞ্চল এই মুহূর্তে, আর 28টা স্টেট। ঠিক আছে, তাহলে এই 28টা স্টেট এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের ডিটেলস মানে কি, তাদের নাম, তাদের টেরিটোরিয়াল এক্সটেনশন, এই সমস্ত ডিটেলসটা আমরা পেয়ে যাই কোথা থেকে, ফার্স্ট শিডিউল থেকে। আর বলে রাখি আমাদের ভারতবর্ষের সংবিধান থেকে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যকে কিছু কি দেওয়া রয়েছে, স্পেশাল বলতে পারো প্রভিশনস, স্পেশাল প্রভিশনস, ঠিক আছে, রয়েছে। তো এখানে কোন কোন রাজ্যগুলো স্পেশাল প্রভিশনসের আন্ডারে রয়েছে সেগুলো দেখো, মহারাষ্ট্র, গুজরাট, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া। ঠিক আছে, যেগুলো বলতে পারো ভারতের সংবিধান থেকে যে সমস্ত রাজ্যগুলোর জন্য কি রয়েছে, স্পেশাল
প্রভিশনস, এবং তার উল্লেখ কোথায় রয়েছে? পার্ট 21, স্পেশাল প্রভিশনস ফর সাম ইন্ডিয়ান স্টেট। তো মহারাষ্ট্র, গুজরাট এরকম কিছু রাজ্য রয়েছে যারা কি পেয়ে থাকে ভারতের সংবিধান থেকে কিছু স্পেশাল প্রভিশন, তাদের জন্য কি রয়েছে বলা হয়েছে। ওকে, ক্লিয়ার? আর তাছাড়াও আমাদের সংবিধানে 5th এবং 6th শিডিউলের কি রয়েছে উল্লেখ রয়েছে। 5th এবং 6th শিডিউলের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি শিডিউল এবং ট্রাইবাল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশন। শিডিউল এবং ট্রাইবাল এরিয়ার যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা নর্মাল যে অ্যাডমিনিস্ট্রেশন তার থেকে কি হয় বলো একটু ডিফারেন্ট হয়। তার কারণটা হচ্ছে কি যে শিডিউল এবং ট্রাইবাল এরিয়ার যে নিজস্ব যে নিয়ম কারণ, যে কাস্টমারি ল বা যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য, তার জন্য 5th এবং 6th শিডিউলে কি রয়েছে উল্লেখ আমাদের সংবিধানে রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ওই শিডিউল এবং ট্রাইবাল এরিয়ার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাকে কি করা বলো প্রোটেক্ট করার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম এম লক্ষ্মীকান্ত ইন্ডিয়ান পলিটির চ্যাপ্টার 5 হচ্ছে ইউনিয়ন অফ স্টেট এই জায়গাটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইউনিয়ন অফ স্টেট আমরা কেন অ্যাডপ্ট করেছি, ইউনিয়ন অফ স্টেটের অর্থটা কি, আমাদের পলিটিটা কি। ঠিক আছে, আমাদের ভূখণ্ডের যে কম্পোজিশন সেটাও আমরা আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এই চ্যাপ্টারেরই সেকেন্ড আর একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে গিয়ে তোমার রিঅর্গানাইজেশন অফ ইন্ডিয়ান স্টেট, মানে আর্টিকেল 3 নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর্টিকেল 3-তে পার্লামেন্টকে যে পাওয়ারটা দেওয়া রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান টেরিটরির তোমার রিঅর্গানাইজেশনের ক্ষেত্রে, স্টেট রিঅর্গানাইজেশনের ক্ষেত্রে আর্টিকেল 3-তে পার্লামেন্টকে যে পাওয়ারটা দেওয়া রয়েছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আর তার পাশাপাশি আবারও বলবো যে জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি। আর কেন আনএকাডেমি জয়েন করবে তার কারণ আমি বহুবারই তোমাদের বলে এসেছি যে এখানে তোমরা তোমাদের যে পড়াশোনার যে বিষয়টা সেটা তোমরা নিজেরাই কি করতে পারবে, ঠিক করতে পারবে। তোমরা তোমাদের যে টার্গেট যে এক্সাম, সেই এক্সামের ওপর যে কোর্স, সেই কোর্স তোমরা চুজ করতে পারবে। ঠিক আছে, ব্যাচ চুজ করতে পারবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা তোমাদের এডুকেটার চুজ করতে পারবে, যে এডুকেটারের ক্লাস তুমি বুঝতে পারছো, ভালো লাগছে। ঠিক আছে, কোনো রুটিন, কোনো টাইম এখানে তোমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় না। তোমরা তোমাদের মতো করে এক্সাম দিবে, ডাউট ক্লিয়ারিং সমস্ত কিছু যে ফ্রিডম আজকে আনএকাডেমি থেকে তোমাদেরকে কি করা হচ্ছে, দেওয়া হচ্ছে। ঠিক আছে, যে তোমরা তোমাদের মতো করে এক্সাম দেবে। ঠিক আছে, অনেক সময় আমরা লাইভ ক্লাস করতে পারি না, লাইভ এক্সাম দিতে পারি না, কিন্তু এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো দিন কোনো লাইভ ক্লাস যদি না করতে পারো তো ক্লাস রেকর্ডেড থাকে, সেই রেকর্ডিং ক্লাস দেখে নিতে পারবে। লাইভ যদি এক্সাম যদি না দিতে পারো, সেই এক্সাম তুমি তোমার পরের কোনো একটা সময়ে তুমি দিয়ে দিতে পারবে। তাই এখানে কোনো বিষয় নয় যে তোমার একটা ক্লাস, তোমার একটা এক্সাম, তোমার একটা টেস্ট যদি তোমার মিস হয়ে যায় ওই টাইমে, তুমি ওই ক্লাসটা আর পাবে না, তুমি ওই এক্সামটা দিতে পারবে না। এই যে ভয়টা, এই ভয়টা পাওয়ার কোনো কারণ এখানে নেই। এখানে তুমি তোমার মতো করে কি করবে, টাইম ঠিক করবে, কোর্স ঠিক করবে, ব্যাচ ঠিক করবে, এডুকেটর ঠিক করবে। তুমি তোমার অ্যাকচুয়ালি যদি বলি যে তুমি তোমার রুটিন ঠিক করে তুমি তোমার পড়াশোনা করবে। ওকে, তো এই যে ফ্রিডম পড়াশোনার ক্ষেত্রে এই সময়কালে তোমাকে দিচ্ছে আনএকাডেমি। ঠিক আছে, স্ট্রাকচার্ড কোর্স প্রত্যেকটা এক্সামের ওপর। ঠিক আছে, এবং ব্যাচ কোর্স, ডিফারেন্ট টাইমে বিভিন্ন ব্যাচ রয়েছে। একটা কোর্সের উপর যে একটাই ব্যাচ তা নয়, তোমাদের ফ্লেক্সিবলের জন্য একটা কোর্সের উপর একাধিক ব্যাচ আনা হয়, যাতে তোমার মনে হয় যে তুমি সকালে ক্লাস করবে সকালে ক্লাস করো, যদি তোমার মনে হয় দুপুরে ক্লাস করবে তুমি দুপুরে ক্লাস করো, যদি তোমার মনে হয় যে তুমি সার্ভিসে রয়েছো তুমি সন্ধ্যের পর ক্লাস করবে তুমি সেই ক্লাসও করতে পারো। ঠিক আছে, তো একটা কোর্সের উপর একাধিক ব্যাচ আনা হয় এই কারণে যাতে তোমরা তোমাদের ফ্লেক্সিবল টাইমে ক্লাসগুলো করতে পারো। এবং অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপরেও কী রয়েছে, ব্যাচ রয়েছে, যেখানে একটা ইন্টারভিউ যখন তুমি ফেস করবে সেখানে তোমাকে কীরকম প্রশ্ন তোমাকে ফেস করতে হবে, তার উত্তর কী হবে, এই সমস্ত বিষয়ে তোমাকে কি করা হবে, এখান থেকে গাইড করা হবে। ঠিক আছে, আর এখানে দেখে নাও প্রত্যেকটা এক্সামের ওপর কোর্স রয়েছে। এখানে যেগুলো মেনশনস করা আছে সেগুলো তো আছে, তার বাইরেও যে পরীক্ষাগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে নেওয়া হয়ে থাকে প্রত্যেকটা এক্সামের ওপর এখানে আমরা কি করে থাকি, অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করে থাকি। আর আনএকাডেমির যে তোমার সাবস্ক্রিপশন যে প্ল্যান, এই হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান, বাট উই রেকমেন্ড either you take 1 year or 2 year সাবস্ক্রিপশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে সাবস্ক্রাইব ক্লাসগুলো তোমরা করতে পারবে এবং তোমাদের যে প্রিপারেশন, এক্সামের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আর সাবস্ক্রিপশনের যে তোমরা ভ্যালুটা সেটা তোমরা ইএমআইতেও দিতে পারবে, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড একমাত্র এইচডিএফসি ব্যাঙ্ক এলিজেবল, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক এলিজেবল। অল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে তোমরা এই সাবস্ক্রিপশন ফিসটা দিতে পারবে। ঠিক আছে, আর তার পাশাপাশি WBPSC GS 101 এই যে ইউটিউব চ্যানেল, যে চ্যানেল তোমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, যেই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন এডুকেটাররা তোমাদের ক্লাস নিচ্ছেন।
তো এই চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল 3। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও গুড নাইট।